আজকে আমরা গুপ্ত সাম্রাজ্য নিয়ে আলোচনা করব। আমরা যে ইতিহাসের সিরিজটা শুরু করছিলাম তার এটা পরবর্তী চ্যাপ্টার এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, যেটা আমরা একই রকম প্রশ্ন উত্তরের মাধ্যমে কভার করব। তো তোমরা প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে দেখবে এবং খাতায় নোট করে নেবে, যাতে করে পরবর্তী সময়ে তোমরা এগুলোকে রিভাইজ করতে পারো। তো দেখো, আমরা শুরু করি। প্রথম প্রশ্নতে বলা হয়েছে, গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা যদি বলা হয় তাহলে হচ্ছে শ্রীগুপ্ত, যদি বলা হয় জাস্ট প্রতিষ্ঠাতা যদি বলে। কিন্তু যদি বলা হয় গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতাকে, তখন সেক্ষেত্রে হবে উত্তরটা প্রথম চন্দ্রগুপ্ত। গুপ্তাব্দ কবে থেকে শুরু হয়? গুপ্তাব্দ এটা কবে থেকে শুরু হয়? 320 খ্রিস্টপূর্বাব্দ, খ্রিস্টাব্দ। 320 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল কি গুপ্তাব্দ। এই টাইমে কেন এটাকে স্মরণীয় করে রাখার জন্য, কোন জিনিসটাকে স্মরণীয় করে রাখার জন্য না, প্রথম চন্দ্রগুপ্তের সিংহাসন আরোহণের যে সময় সেটাকে স্মরণীয় করে রাখার জন্য সেদিন থেকে এই গুপ্তাব্দ চালু করা হয়। তাহলে এটা কোন সময় থেকে চালু করা হয়? 320 খ্রিস্টাব্দ থেকে, ঠিক আছে। তারপর প্রথম চন্দ্রগুপ্ত কোন উপাধি ধারণ করেছিলেন? প্রথম চন্দ্রগুপ্ত মহারাজাধিরাজ এই উপাধিটা ধারণ করেছিলেন। প্রথম চন্দ্রগুপ্ত কোন রাজবংশের রাজকন্যা কুমার দেবীকে বিবাহ করেছিলেন? তো তিনি লিচ্ছবি রাজকন্যা কুমার দেবীকে বিবাহ করেছিলেন। কোন গুপ্ত সম্রাটকে ভারতের নেপোলিয়ান বলা হয়? তো মনে রেখো, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান আখ্যাটি কে দিয়েছিলেন? ভিনসেন্ট স্মিথ। এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগরাজ প্রশস্তি থেকে কোন গুপ্ত সম্রাটের কথা জানা যায়? সমুদ্রগুপ্তের কথা আমরা জানতে পারি। এই এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগরাজ প্রশস্তি কে রচনা করেছিলেন? সমুদ্রগুপ্তেরই সভাকবি ছিলেন এই হরিসেন। এই হরিসেন রচনা করেছিলেন এলাহাবাদ প্রশস্তি। গুপ্ত বংশের কোন রাজা লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত ছিলেন? দৌহিত্র কথার অর্থ হচ্ছে সন্তান। তো লিচ্ছবি দৌহিত্র কে হতে পারে? সমুদ্রগুপ্তকে বলা হয়, কারণ লিচ্ছবির পুত্র ছিল এই সমুদ্রগুপ্ত। তোমরা কিছুক্ষণ আগেই এই প্রশ্নটা দেখেছিলে। চন্দ্রগুপ্ত বিয়ে করেছিলেন তোমার লিচ্ছবি রাজকন্যাকে, সেই জন্য তার পুত্র অর্থাৎ সমুদ্রগুপ্তকে বলা হয় কি লিচ্ছবি দৌহিত্র। সমুদ্রগুপ্তের দক্ষিণ ভারত অভিযানের নীতিকে ঐতিহাসিকরা কি আখ্যা দিয়েছেন? দক্ষিণ ভারতটাকে বলা হয় ধর্ম বিজয় বা গ্রহণ পরিমোক্ষ নীতি। গ্রহণ পরিমোক্ষ নীতি কথাটার অর্থ হচ্ছে, বুঝিয়ে দিই একটু। কথাটার অর্থ হচ্ছে, যেহেতু নর্থ ইন্ডিয়ান কিং ছিলেন সমুদ্রগুপ্ত, তো সাউথ অনেকটা দূরে, তখন তো আর এতটা ট্রান্সপোর্ট ব্যবস্থা উন্নত ছিল না, তো এত দূর থেকে কি করে শাসন ব্যবস্থা করবে? তো ও কি করত, সেই জায়গাটাকে প্রথমে অধিগ্রহণ করত, যুদ্ধে জয় করত, তারপর তার বশ্যতা স্বীকার করিয়ে নিয়ে তাকে সেই সাম্রাজ্যেরই, অর্থাৎ যে হেরে গিয়েছে তাকে সেই সাম্রাজ্যেরই দায়িত্ব দেওয়া হতো, কিন্তু তাকে তার বশ্যতাটাকে তার কাছ থেকে স্বীকার করাতো, ঠিক আছে। কোন গুপ্ত সম্রাট কবিরাজ উপাধি গ্রহণ করেছিলেন? সমুদ্রগুপ্ত নিজেকে কবিরাজ বলতেন। মুদ্রায় কোন গুপ্ত সম্রাটকে বীণা বাজানো অবস্থায় দেখা যায়? সমুদ্রগুপ্তকে। সমুদ্রগুপ্তের পর গুপ্ত সাম্রাজ্যের সিংহাসনে কে বসেছিলেন? রামগুপ্ত বসেছিল, রামগুপ্ত। ইম্পর্টেন্ট নয়, তবুও পড়তে হবে এটা। কোন গুপ্ত সম্রাট বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কোন গুপ্ত সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? অবশ্যই পাটলিপুত্রে ছিল। তারপর দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার দ্বিতীয় রাজধানী কোথায় স্থাপনা করেছিলেন? উজ্জয়িনীতে। প্রথমটা পাটলিপুত্র, দ্বিতীয়টা উজ্জয়িনী। শকদের পরাজিত করে কোন গুপ্ত সম্রাট শকারি উপাধি ধারণ করেছিলেন? তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকারি উপাধি ধারণ করেছিলেন। ভারতের ইতিহাসে সর্বপ্রথম
রূপোর মুদ্রা কে প্রচলন করেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। শকদের পরাজিত করার পর তিনি এই সিলভার কয়েন চালু করেছিলেন। চীনা পরিব্রাজক ফাইয়েন কার রাজত্বকালে ভারতে আসেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ফাইয়েনের লেখা বিখ্যাত ভারত ভ্রমণ বৃত্তান্তটি নাম কি? ফোক ওয়াকিং। নবরত্ন বা 9 জন পণ্ডিত কার রাজসভা অলঙ্কৃত করতেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। বিখ্যাত সংস্কৃত কবি কালিদাস কার সমসাময়িক ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দিল্লির কুতুব মিনারের প্রাঙ্গণে অবস্থিত মরিচাহীন লৌহ স্তম্ভ কোন রাজার কীর্তি বলে মনে করা হয়? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? প্রথম কুমারগুপ্ত। নালন্দা বিশ্ববিদ্যালয়ে কোন ধর্মের শিক্ষার প্রধান কেন্দ্র ছিল? মহাযান বৌদ্ধ ধর্মের শিক্ষার প্রধান কেন্দ্র ছিল। কোন গুপ্ত সম্রাট মহেন্দ্রাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন? প্রথম কুমারগুপ্ত। কোন গুপ্ত সম্রাটের আমলে প্রথম হুন আক্রমণ ঘটে? কুমারগুপ্ত। হুনদের পরাজিত করে ভারতকে রক্ষা করার জন্য কোন সম্রাটকে ভারতের রক্ষাকর্তা বলা হয়? সেভিয়ার অফ ইন্ডিয়া কাকে বলা হয়? স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্ত কোন উপাধি গ্রহণ করেছিলেন? বিক্রমাঙ্ক বা বিক্রমাদিত্য। জুনাগড় শিলালিপি থেকে কোন গুপ্ত সম্রাটের সুদর্শন হ্রদ সংস্কারের কথা জানা যায়? স্কন্দগুপ্ত। দেখো, একটা সুদর্শন হ্রদ যেটা পুষ্যগুপ্ত তৈরি করেছিল, সেটা কিন্তু টাইম টু টাইম বিভিন্ন রাজারা রিপেয়ার করেছিল, সংস্কার করেছিল। তো সেইগুলো কোন রাজবংশে বা কোন বংশে কোন রাজা সেটাকে করেছিল সেগুলো একটু খেয়াল রাখতে হবে আমাদের। পরবর্তী প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের শেষ শক্তিশালী সম্রাট কে ছিলেন? স্কন্দগুপ্ত। গুপ্ত সাম্রাজ্যের সর্বশেষ সম্রাট কে ছিলেন? বিষ্ণুগুপ্ত। সতীদাহ প্রথার প্রথম লিখিত প্রমাণ কোন শিলালিপি থেকে পাওয়া যায়? এরান শিলালিপি থেকে পাওয়া যায় ভানুগুপ্তের সময়কালে। গুপ্ত যুগের সাম্রাজ্যের সর্ববৃহৎ প্রশাসনিক বিভাগকে কি বলা হতো? ভুক্তি বলা হতো। গুপ্ত যুগে ভুক্তি শাসনকর্তাকে কি বলা হতো? ভুক্তির যে শাসনকর্তা তাকে বলা হতো উপরিক। গুপ্ত যুগে জেলা বা বিষয় এর শাসনকর্তাকে কি বলা হতো? বিষয়পতি। গুপ্ত প্রশাসনের সবচেয়ে ছোট এককে কি বলা হতো? গ্রাম। গুপ্ত যুগে গ্রামের প্রধান বা শাসনকর্তাকে কি বলা হতো? গ্রামিক। গুপ্ত যুগে স্বর্ণমুদ্রাকে কি বলা হতো? দিনার। গুপ্ত যুগের রৌপ্য মুদ্রাকে কি বলা হতো? রূপক। গুপ্ত যুগের রাজকীয় ভাষা কি ছিল? সংস্কৃত। গুপ্ত রাজাদের রাজকীয় প্রতীক কি ছিল? গরুর, একটি পক্ষীর নাম। প্রাচীন ভারতের কোন যুগকে সুবর্ণ যুগ বলা হয়? গুপ্ত যুগকে। অজন্তা গুহাচিত্র মূলত কোন ধর্মের সাথে সম্পর্কিত ছিল? বৌদ্ধ ধর্ম। মহারাষ্ট্রের অজন্তা ইলোরা গুহাচিত্রের নির্মাণ কার্য
কোন যুগে সবচেয়ে বেশি বিকশিত হয়েছিল? গুপ্ত যুগে। গুপ্ত যুগে গুহাচিত্রের অপর একটি বিখ্যাত উদাহরণ হলো কোনটি? বাঘ গুহা, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত। অভিজ্ঞানম শকুন্তলম কার লেখা? কালিদাস। রঘুবংশম কার লেখা? কালিদাস। মেঘদূত কালিদাস। মালবিকাগ্নিমিত্রম কালিদাস। ঋতুসংহার কালিদাস। তো এগুলো সবগুলো হচ্ছে কালিদাসের, হ্যাঁ, সবগুলোই হবে অ্যান্সার, ঠিক আছে। কুমার সম্ভব কাব্যে কোন দেবতার জন্মের কাহিনী বর্ণিত আছে? কার্তিক। বিখ্যাত সংস্কৃত নাটক মুদ্রা রাক্ষস কে রচনা করেন? বিশাখ দত্ত। দেবী চন্দ্রগুপ্তম নাটকটি কে রচনা করে? বিশাখ দত্ত। মৃচ্ছটিকম বা মাটির ছোট খেলনা গাড়ি কে রচনা করেন? শূদ্রক। পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মা। দশকুমার চরিত দণ্ডিন। কিরাতার্জুনীয়ম ভারবি। বিখ্যাত গ্রন্থ অমরকোষ কে লিখেছিল? অমর সিংহ। এটা একটা প্রাচীন অভিধান, হ্যাঁ, অভিধান মানে হচ্ছে ডিকশনারি। পৃথিবীর আবর্তনের ফলেই দিন রাত্রি হয়, এটি প্রাচীন ভারতে প্রথম কে প্রমাণ করেছিলেন? আর্যভট্ট। আর্যভট্টীয় এবং সূর্য সিদ্ধান্ত গ্রন্থ দুটি কার লেখা? আর্যভট্ট। সূর্য সিদ্ধান্ত আর্যভট্ট, এটা ইম্পর্ট্যান্ট, মনে রেখো। গণিতে শূন্যের এবং দশমিক পদ্ধতির ব্যবহার কোন যুগে আবিষ্কার হয়েছিল? গুপ্ত যুগে, আর্যভট্টের সময়কালে। বিখ্যাত গ্রন্থ বৃহৎসংহিতা কে রচনা করেন? বরাহমিহির। পঞ্চসিদ্ধান্তিকা বরাহমিহির। সূর্য সিদ্ধান্ত বললে হবে আর্যভট্ট, পঞ্চসিদ্ধান্ত হচ্ছে বরাহমিহির। ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত ব্রহ্মগুপ্ত। প্রাচীন ভারতের বিখ্যাত আয়ুর্বেদ চিকিৎসক ও শল্য চিকিৎসক কে ছিলেন, যিনি গুপ্ত যুগের সমসাময়িক ছিলেন? সুশ্রুত। একে শল্য চিকিৎসার জনকও বলা হয়। গুপ্ত যুগে নবরত্ন কার সবাই দেখতে গুপ্ত যুগে নবরত্ন সবার বিখ্যাত চিকিৎসক কে ছিলেন? ধন্বন্তরী। বিখ্যাত চিকিৎসক ছিলেন ধন্বন্তরী। পশু চিকিৎসা শাস্ত্র হস্তায়ুর্বেদ বা হাতি সম্পর্কিত যে চিকিৎসাবিদ্যা, সেটা কে রচনা করেছিলেন? পাল কাপ্য। গুপ্ত যুগের সমাজ ব্যবস্থায় কোন বর্ণ বা জাতির প্রভাব সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছিল? ব্রাহ্মণ। গুপ্ত যুগে হিন্দু ধর্মে কোন দেবতার পূজা সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করে? শিব এবং বিষ্ণু। গুপ্ত যুগে বাণিজ্য করার জন্য বণিকদের সংঘকে কি বলা হতো? শ্রেণী বা গিল্ড বলা হতো। গুপ্ত যুগে বাণিজ্য করার জন্য বণিকদের সংঘকে বলা হতো গিল্ড বা শ্রেণী। গুপ্ত যুগে অন্যতম প্রধান বন্দর কোনটি ছিল, যেখান থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে বাণিজ্য করা হতো? তাম্রলিপ্ত। পশ্চিম উপকূলে গুপ্তদের প্রধান বন্দর কোনটি ছিল? ভৃগুকচ্ছ বা ব্রোচ। কোন গুপ্ত রাজা রাজত্বকালে অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করেছিল? সমুদ্রগুপ্ত এবং প্রথম কুমারগুপ্ত, এরা দুজন অশ্বমেধ যজ্ঞ কমপ্লিট করেছিল। কানপুরের ভিতরগাঁও মন্দিরের কোন যুগে নির্মিত হয়েছিল এবং এটি কি দিয়ে তৈরি? দেখো, এটা গুপ্ত যুগে তৈরি হয়েছিল এবং এটা ইট দিয়ে তৈরি, হ্যাঁ।
দশাবতার মন্দির এটা কোথায় অবস্থিত, যা গুপ্ত যুগের স্থাপত্যের এক অন্যতম নিদর্শন? এটা দেওঘরে অবস্থিত, উত্তরপ্রদেশে। ঠিক আছে, ঝাড়খণ্ডের দেওঘর নয়। ঠিক আছে। গুপ্ত গুপ্ত রাজারা মূলত কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? বৈষ্ণব ধর্মের বা ভগবত ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। কামসূত্র গ্রন্থটি কার রচনা, যা গুপ্ত যুগে সংকলিত বলে মনে করা হয়? বৎসায়নের রচিত কামসূত্র। গুপ্ত যুগে উৎপন্ন ফসলের কত অংশ সাধারণত কর হিসাবে নেওয়া হতো? গুপ্ত যুগে যা ফসল ফলতো তার 1/6 অংশ কর হিসাবে নিয়ে নেওয়া হতো, ট্যাক্স। গুপ্ত যুগে বাধ্যতামূলক বা বেগার শ্রমকে কি বলা হতো? ভিষ্টি বলা হতো, ভিষ্টি। অজন্তার গুহাচিত্র প্রধানত কোন জাতকের গল্পে অবলম্বনে অঙ্কিত? তো বুদ্ধের পূর্ব জীবনের কাহিনী অবলম্বনে পরিচিত। জাতকের স্টোরি মানে হচ্ছে বুদ্ধের পূর্ব জীবনের কাহিনী। ঠিক আছে। তো অজন্তা চিত্র বুদ্ধের যে পূর্ব জীবনের কাহিনী সেখানে বর্ণিত রয়েছে, চিত্রিত রয়েছে। মহাভারত এবং রামায়ণের চূড়ান্ত সংকলন বা লিখিত রূপ কোন যুগে সম্পন্ন হয়েছিল বলে ঐতিহাসিকরা মনে করেন? গুপ্ত যুগে এটা হয়েছিল। গুপ্ত রাজবংশের রাজারা প্রধানত কোন লিপির ব্যবহার করতেন? ব্রাহ্মী লিপির ব্যবহার করতেন। গুপ্ত যুগের শাসন ব্যবস্থায় প্রধানত বিচারপতিকে কি বলা হতো? মহাদণ্ডনায়ক বলা হতো। গুপ্ত যুগে পুলিশ বা আইন শৃঙ্খলা বিভাগের প্রধানকে কি বলা হতো? দণ্ড পাশিক বলা হতো। কি বলা হতো? দণ্ড পাশিক। সমুদ্রগুপ্তের দক্ষিণ ভারত অভিযানে পরাজিত কাঞ্চির পল্লব রাজার নাম কি ছিল? তো তার নাম ছিল বিষ্ণুগুপ। কোন গুপ্ত রাজা তার মুদ্রায় অশ্বমেধ পরাক্রম উপাধি ব্যবহার করেছিলেন? সমুদ্রগুপ্ত। গুপ্ত সাম্রাজ্যের পতনের জন্য নিচের কোনটিকে প্রধান কারণ হিসেবে বিবেচনা করা হয়? হুন আক্রমণ। গুপ্ত যুগে যে জমিগুলি চাষযোগ্য ছিল তাদের কি বলা হতো? ক্ষেত্র। গুপ্ত যুগে মানুষের বসবাসের উপযোগী জমিকে কি বলা হতো? বাস্তু। গুপ্ত যুগে যে জমিগুলি পতিত বা একেবারে চাষের অযোগ্য ছিল তাদের কি বলা হতো? খিল। গুপ্ত যুগের বিখ্যাত গ্রন্থ নীতিসার, যা চাণক্যের অর্থশাস্ত্রের সমতুল্য বলে মনে করা হয়, সেটি কার রচনা? কামন্দক। কালিদাসের বিখ্যাত রচনা মেঘদূতম সাহিত্যের কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? এটা একটা গীতিকাব্য। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সেনাপতি কে ছিলেন যার নাম বিখ্যাত সাঁচি শিলালিপিতে পাওয়া যায়? আমর কার্দব। আমর কার্দব বা অমর কার্দবও বলতে পারো। গুপ্ত রাজারা কোন ধাতুর মুদ্রা সবচেয়ে বেশি সংখ্যায় জারি করেছিলেন? সোনার মুদ্রা, দিনার বলা হতো ওকে। প্রথম কুমারগুপ্তের সময়ে কোন বিখ্যাত শিলালিপি থেকে রেশম তাঁতিদের গিল্ড কথা জানা যায়? গিল্ড মানে কি? বাণিজ্যের যে গোষ্ঠী বা সংঘকে বলা হতো গিল্ড। মন্দাসর লিপি থেকে। গুপ্ত যুগে ভূমি রাজস্ব আদায়কারী প্রধান অধিকারীকে কি বলা হতো? বলা হতো ধ্রুবাধিকরণ। গুপ্ত যুগে বিখ্যাত বাণিজ্য বন্দর ভৃগু কচ্ছ বর্তমানে ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটি বর্তমানে গুজরাটে অবস্থিত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের মন্ত্রী বীরসেন সাবা কোন ধর্মের অনুসারী ছিলেন? মানে তিনি কোন ধর্মকে মানতেন? তিনি একজন শৈব ছিলেন। স্কন্দগুপ্ত সৌরাষ্ট্রের শাসনকর্তা বা
গোপ্তা হিসাবে কাকে নিযুক্ত করেছিলেন? সৌরাষ্ট্র মানে যেটা বর্তমানে গুজরাট বলি আমরা। তার উত্তর হচ্ছে পর্ণদণ্ড। সমুদ্রগুপ্তকে লিচ্ছবি দৌহিত্র বলে উল্লেখ করা হয়েছে কোন ঐতিহাসিক উৎসে? লিচ্ছবি দৌহিত্র বলা হয়েছে এলাহাবাদ প্রশস্তিতে, যেটাকে প্রয়াগরাজ প্রশস্তিও বলা হয়, যেটা হরিসেন রচনা করেছিলেন। প্রাচীন ভারতের গুপ্ত যুগে সুবর্ণযুগ বলার প্রধান কারণ কি? এখানে শিল্প, সাহিত্য, বিজ্ঞানের অভূতপূর্ব উন্নয়ন ঘটেছিল, সেই জন্য এটাকে এই গুপ্ত যুগকে সুবর্ণযুগ বলে আখ্যা দেওয়া হয়। তো এই ছিল আজকের 100টি প্রশ্ন। গুপ্ত যুগে একটা বড় একটা টপিক, তো সেই কারণে কোশ্চেনের সংখ্যাটাও একটু বেশি ছিল। তো এই কোশ্চেনগুলোকে 2-4 বার একটু রিভাইজ করো, দেখো না দেখলে হবে না, এবং প্রত্যেকটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে আমরা পরবর্তী টপিকটাকে নিয়ে আসবো এবং সেগুলোকে একটা একটা করে কমপ্লিট করে নেব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো পরবর্তী ভিডিওগুলোকে পরপর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর এতদূর পর্যন্ত দেখার পর যদি ভালো লেগেছে তাহলে একটা অবশ্যই লাইক করে দিও। থ্যাংক ইউ।